সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে আলোচনা শুরু করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। সেটি হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি দেরি হচ্ছে কেন? এর পেছনে কি দু দেশেরই অভ্যন্তরীণ বিভাজন দায়ী, নাকি অন্য কিছু? ওয়াশিংটনের দাবি তেহরান ভেতরে ভেতরে বিভক্ত, কিন্তু সত্যিই কি সেটি মূল কারণ, নাকি আমেরিকা নিজেই অভ্যন্তরীণ সংকটে ভুগছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় নৌ সমাবেশের মাঝখানে হঠাৎ করে আমেরিকার নৌবাহিনীর প্রধানের পদত্যাগ, এটা কি প্রশাসনের ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে না? এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়িয়েছেন, যদিও এর কোনো প্রমাণ নেই যে ইরান থেকে এমন কোনো অনুরোধ এসেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বাড়ানো যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময় নেই। তাহলে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, এই অনির্দিষ্ট যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই কি কোনো চুক্তি হবে, নাকি এটি শুধুই সময় ক্ষেপণের একটি ব্যাপার? ইউএস তার যুদ্ধবিরতির অবস্থানে আছেন এবং সেই কথাই বলছেন। থাকলেও ইরান তাদের 10 দফা দাবিতে অনড়। কিছু বিশ্লেষক বলছেন ইরান ইচ্ছাকৃতভাবে সময় নিচ্ছে যাতে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ বাড়ে আমেরিকার অর্থনীতির উপর, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে যায়। তাহলে সেটির প্রভাব পড়তে যাচ্ছে নভেম্বরের ইলেকশনে, পড়বে অবশ্যই। তাহলে ইতিহাস কি আবারও ফিরে আসছে? কারণ আমরা জানি সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মতোই একই রাজনৈতিক পরিণতির মুখে পড়তে যাচ্ছেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? এত সব ঘটনার মাঝে একটি বড় প্রশ্ন, তাহলে এখনও চুক্তি হচ্ছে না কেন? সমালোচকরা বলছেন মূল সমস্যা হচ্ছে আস্থার ঘাটতি, দ্য ট্রাস্ট। প্রথম যুদ্ধবিরতির পর আমেরিকার সামরিক পদক্ষেপ, অর্থাৎ ব্লকেডের উপর ব্লকেড, ইরানের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি আঞ্চলিক রাজনীতি। অনেকের মতে এই সংঘাতে ইসরায়েল একটি বড় ভূমিকা রেখেছে, এবং সেটি সঙ্গত কারণেই আমরা সবাই সেটি জানি। সমালোচকদের দাবি, যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরান দুর্বল হবে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তিত হবে। তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্যও অনেকের মতে এই সংঘাত তার রাজনীতিতে টিকে থাকার সঙ্গে একটি সরাসরি যুক্ত বিষয়। সেটা যে মূল্যেই হোক না কেন, যত প্রাণের বিনিময়ে হোক না কেন, তাকে টিকে থাকতে হবে, যুদ্ধ চালিয়ে যেতে হবে। এটি ছাড়া তার কোনো গত্যন্তর নেই। তবে এই সংঘাতে শুধু আমেরিকা, ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন এখানে চীন, রাশিয়ার ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমেরিকা যখন এই সংঘাতে ব্যস্ত, চীন নিজেকে একটি বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছে, স্থিতিশীলতা ও প্রভাব বাড়ানোর চেষ্টা করছে এবং করে যাচ্ছে ক্রমাগতভাবে। তাহলে বেইজিংয়ের দীর্ঘমেয়াদী কৌশলটি কি? আর মস্কো এই পরিস্থিতি থেকে কিভাবে লাভবান হচ্ছে, সেটিও আমাদের আলোচনায় থাকবে। এবার দেশের ভিতরে, আমেরিকার ভিতরের দিকে দেখব, একটু নজর দেওয়া যাক। এই যুদ্ধে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কি প্রভাব ফেলবে বা ফেলছে? ভার্জিনিয়া, ফ্লোরিডায় রিডিস্ট্রিক্টিং নিয়ে বিতর্ক। আপনারা জানেন, ভার্জিনিয়াতে আমরা দেখেছি জনগণ কোন পক্ষে রায় দিয়েছেন, রিডিস্ট্রিক্টিং এর পক্ষে রায় দিয়েছেন, যেটি ডেমোক্রেটদের জন্য একটি বড় জয়। আর নতুন জরিপে অর্থনীতি নিয়ে জনমত পরিবর্তনের ইঙ্গিত। রাজনৈতিক সমীকরণ দ্রুতই বদলাচ্ছে। সাম্প্রতিক সময়ে জরিপে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, তার অনুমোদন মাত্র 39%, আর 57% মানুষ তার কাজের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট, যা বড় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে এই মিড টার্মে। এই সব কিছুর মধ্যেই এই ন্যাশনাল এবং স্থানীয় নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে, যেখানে ভোটাররা তাদের নেতৃত্বকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আমি বলছি জোহরান মামদানির কথা, সেটি নিয়ে আলোচনা করব আমরা। কিন্তু এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যুক্ত হয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন মেহনাজ মোমেন, প্রফেসর, A&M টেক্সাস, ইউনিভার্সিটি অফ টেক্সাস। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি প্রথমে হাসান ফেরদৌস চলে যাব আপনার কাছে। আমরা শুনছি যে আমেরিকা থেকে প্রশ্ন উঠছে যে ইরান সিদ্ধান্ত নিতে পারছে না কোনো চুক্তির ব্যাপারে। তার কারণ ইরান নিজেরাই দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে, এবং সেই কারণে চুক্তিতে দেরি হচ্ছে। এবং ওয়াশিংটন, আসলে অনেকে বলছেন যে ওয়াশিংটন নিজেও ভেতরে ভেতরে বিভাজনের শিকার। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস? আপনি কি মনে করেন? আবার অনেকে বলছেন যে ইরানের যে বিভাজনের কথাটা আমেরিকা এবং ইসরায়েলের পত্রিকায় আসছে বিভিন্ন, এটি আসলে মাসাদের তৈরি করা একটি কাল্পনিক ব্যাপার, এটির সাথে সত্যতার কোনো সংযোগ নেই। আমি আপনার কাছে সম্পূর্ণ ব্যাখ্যাটি শুনতে চাবো। ধন্যবাদ হাবিব ভাই। মেহনাজ আপা, শুভেচ্ছা, অনেকদিন পরে দেখা হচ্ছে। হাবিব ভাই, আপনি যে কথাগুলি বললেন সবই মোটামুটি সঠিক। আমার বিশ্বাস হচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষই
এক পা এগুচ্ছে তো দু পা পেছুচ্ছে। এটা অনেকটা হাডুডু খেলার মতো। আপনি হাডুডু খেলা দেখেছেন তো? হুম, হাডুডু খেলার আগে কি হয়? দুই পক্ষই হাডুডু করে হামলার আগে অনেকক্ষণ ধরে সময় কাটায়। লক্ষ্য করেছেন নিশ্চয়ই? অপর পক্ষকে আমি হামলা করব তার আগে অনেকক্ষণ ধরে হাডুডু করছি। এখন দুই পক্ষই হাডুডু করছে। এই কথা কেন বলছি? আমি আজকে সর্বশেষ যে পরিস্থিতি সেটা বলি আপনাকে আমি। আমরা জানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গীরা ইসলামাবাদ পৌঁছেছেন। হুম, অন্যদিকে ওয়াশিংটন থেকে বলা হচ্ছে যে জেডি ভ্যান্স এবং তার দুই সহযোগী নেগোশিয়েটর তারা তৈরি যাবার জন্য, তারা শনিবার যেতে পারেন, যাবেন, কনফার্ম কিন্তু হয়নি। যদি ইরানের কাছ থেকে গ্রিন সিগন্যাল আসে তাহলে তারা অবশ্যই যাবেন। এই মুহূর্তে যেটা খবর পেলাম আমরা পাকিস্তান থেকে, আল জাজিরা যে রিপোর্ট করছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের কোনো ইচ্ছা নেই আমেরিকান নেগোশিয়েটরদের সঙ্গে সাক্ষাৎ করবার। তারা কথা বলবে কার সাথে? তারা পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। এটা আমার যেন ফার্স মনে হচ্ছে। আহ, এই জন্য ফার্স বলছি আমি যে এই আলোচনার মূল লক্ষ্য তো শান্তি চুক্তি সম্পাদন করা, যুদ্ধবিরতি সম্প্রসারণ করা, একটা ফয়সালায় পৌঁছানো। সেখানে ইরান যদি এই দোনামনা করে তা ইরানের জন্য মোটেই লাভজনক নয়, কারণ চাপ সব পক্ষ থেকেই আসছে। এই যুদ্ধ প্রলম্বিত করলে কারো কোনো লাভ নেই। লিটারেলি পলিটিক্যাল গেইন ছাড়া, পলিটিক্যাল গেইন হয়তোবা ইরানের বর্তমান লিডারশিপ করবে, কিন্তু আমরা যারা এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতি বাড়তেই থাকবে। কারণ আপনি দেখেছেন হরমুজ প্রণালী বন্ধ হয়ে আছে দুদিক থেকেই। ইরান এটাকে ব্লকেট দিয়েছে, আর হরমুজ প্রণালীর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র ব্লকেট দিয়েছে। ফলে খুব কম সংখ্যক জাহাজই এই ব্লকেট এই ব্লকেট অতিক্রম করে পেরোতে পারছে। ক্ষতি হচ্ছে কার? ও ডেফিনেটলি ইরানের মস্ত ক্ষতি হচ্ছে। ইরানের অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থায় আছে। হাঁসফাঁস করছে ইরানের মানুষ এই যুদ্ধের উত্তাপে। কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। আমরা যুদ্ধের অংশীদার নই, আমরা যুদ্ধের পার্টিসিপেন্ট নই, কিন্তু এর প্রতিক্রিয়া বা ফলাফল আমাদেরকে বহন করতে হচ্ছে। আপনি এক জায়গায় বললেন যে ইরানের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব আছে কিনা, এবং এটাকে আপনি মোসাদের বা ইসরায়েলের ষড়যন্ত্র বলে উল্লেখ করলেন। এটা আমার কাছে ষড়যন্ত্র তত্ত্ব বলে মনে হয়। কারণটা বুঝি আপনাকে আমি। ইরানের এই মুহূর্তে কোনো ইউনিফাইড লিডারশিপ নেই, কোনো সুপ্রিম লিডার নেই, হুম। কোনো একক ব্যক্তিত্ব নেই, কোনো প্রেসিডেন্ট নেই, কোনো প্রাইম মিনিস্টার নেই যাকে যে হা বললে হা, না বললে না। সব দেশেরই কিন্তু একজন সুপ্রিম লিডার থাকে। এই এমনকি দুর্বল কালেক্টিভ লিডারশিপ দেশগুলিতেও একজন মূল ব্যক্তি থাকেন। এই মুহূর্তে ইরানে কোনো মূল ব্যক্তি নেই। এটা একটা। ২ নম্বর, পলিটিক্যাল ওজনটা, পলিটিক্যাল ভরটা কিন্তু শিফট হয়ে গেছে ফ্রম দি পলিটিক্যাল লিডারশিপ টু ইসলামিক গার্ড কোর, আইসিজি উপরে। এবং এর মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। আমরা কি জানি, যুদ্ধের ঠিক আগে আগে ইরান সরকার সামরিক নেতৃত্ব ডিসেন্ট্রালাইজ করে দেয়। তারা জানতো যে এই যুদ্ধ হবে, যুদ্ধের ফলে লিডারশিপ আক্রান্ত হবে, মারা যাবে, মারাও গেছে। আমরা দেখেছি জুন মাসের যুদ্ধেও মারা গেছে বিপুল সংখ্যক, একদিনই ১২ জন জেনারেল মারা গেছে জুন মাসের এর আগের যুদ্ধে। ফলে ইরান সেই কথা মাথায় রেখে যুদ্ধ ব্যবস্থাপনাকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে। এর ফলে সামরিক প্রশ্নে কোনো কেন্দ্রীভূত অর্গানাইজ কোনো রেসপন্স নেই। এক। ২ নম্বর, যেহেতু কোনো সুপ্রিম লিডার নেই, চূড়ান্ত সিদ্ধান্ত দেবার কোনো একক ব্যক্তিত্ব নেই, ফলে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে ক্ষমতা দখলের একটা জকিং টেন্ডেন্সি থাকতে বাধ্য। আমরা দেখতে পাচ্ছি দুটো নাম বারবার উঠে আসছে। একটা হচ্ছে ইরানের স্পিকারের নাম, আর ২ নম্বর পররাষ্ট্রমন্ত্রীর নাম। মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পছন্দ করছেন, কারণ তিনি চমৎকার ইংরেজি বলেন এবং অনেক বেশি তিনি এদের চোখে কম কম হার্ডলাইনার। অনেক বেশি তিনি এক্স্যাক্টলি কম লেস হার্ড লাইনার। আমেরিকানরা বলছে যে খমিনি ছিলেন, ভালো ছিলেন, তার চেয়ে অনেক বেশি হার্ড লাইনার ক্ষমতা এখন এসছে। হুম। সে কে? খমিনি মোস্তফা, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন জানি আমরা। স্পিকার, তিনিও একই রকম হার্ড লাইনার। পক্ষান্তরে পররাষ্ট্রমন্ত্রী অপেক্ষাকৃত কম হার্ড লাইনার। কিন্তু ক্ষমতার আসল যারা ধরে আছেন সেই ইসলামিক গার্ড, তারা কিন্তু হার্ড লাইনার।
তারা মনে করছে যে তাদের ক্ষমতা টিকে থাকার একটাই পথ, এই যুদ্ধ ধরে রাখা। তারা এটা কেন করছে? তারা জানে যে যুদ্ধ, এই কথা আমরা আগে বলি, আবারও বলি আমি, ইরানকে যুদ্ধে জিততে হবে না, যুদ্ধে টিকতে হবে। অন্যদিকে আমেরিকাকে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধে জিততে হবে। উনি না জিতে ফিরে আসতে পারবেন না, খালি হাতে ফিরতে পারবেন না। তাকে বলতে হবে আমি জিতেছি, আমি এই আমার অবজেক্টিভ ছিল, হুম, আমি এই অবজেক্টিভ পূরণ করেছি। জি, অন্যথায় রাজনৈতিকভাবে তিনি বিপর্যস্ত হবেন, এতে কোনো সন্দেহ নাই। ফলে এই মুহূর্তে এই একটা অদ্ভুত টানাপোড়েনে পড়েছি আমরা, যার ফলে হুম, আমরা এক পা এগুচ্ছি তো তিন পা দু ইয়া, পা আমরা পিছিয়ে পড়ছি। ইয়া। We have never seen an orange man. And this is a strange. এই যুদ্ধটা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি যে বললেন যে এই যুদ্ধ তো মানে আমরা অংশীদার না, আমরা এটা চাইনি, কিন্তু কিন্তু এটা ভুক্তভোগী আমরা। তো ভুক্তভোগী আমরা, কিন্তু আমরা এটা সিদ্ধান্ত নেইনি, আমাদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে, অ্যাবসলিউটলি। রাইট? সো ওই রকম ভাবে ইরানের উপরও চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বলেন যে আগের আয়াতুল্লাহ উনি অনেক মিডল গ্রাউন্ডে ছিলেন, এখন যিনি আয়াতুল্লাহ আছেন শুনছি আমরা, এবং আইআরজিসি যারা আছেন তার হার্ডলাইনার। সো রেজিম চেঞ্জ ডিড না ওয়ার্ক আইদার। ওকে, এখন আমরা ইরানের বিভাজন নিয়ে কথা বললাম। মেহনাজ মোমেন, আপনার কাছে যাচ্ছি। আমরা দেখছি যে আমেরিকাতেও বিভাজন তৈরি হয়েছে। এরই মধ্যে আমরা জানি নৌবাহিনীর যে চিফ অফ স্টাফ উনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন, ওনাকে বলা হচ্ছে তুমি রিজাইন করো অথবা তোমাকে ফায়ার করা দেবে। কে করছেন? পিট হ্যাকসেট, দ্য সেক্রেটারি অফ ওয়ার। দ্য গাই ওয়াজ এ হোস্ট ইন ফাক্স নিউজ, হি ইজ দ্য সেক্রেটারি অফ ওয়ার। মানে হাউ স্ট্রেঞ্জ। এনিওয়ে, এটি কি অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও কৌশলগতার দিক থেকে প্রশ্ন তুলে না আমেরিকার, এবং বিশৃঙ্খল ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি না? এটি একটি ব্যাপার। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলছেন যে ইরান এখন বুঝে গেছে যে আমাকে, যেটি হাসান ফেরদৌস বলছিলেন, আমাকে কিন্তু যুদ্ধে জিততে হবে না, আমাকে শুধু টিকে থাকতে হবে। আর এই যে কমলা রঙের যে লোকটি আছেন, একে যদি ডুবিয়ে দিতে হয় আগামী নির্বাচনে, তাহলে একে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করতে হবে, যাতে একেবারে জিমে কার্টারের পরিণতি মানে অবস্থায় চলে যান, যার জন্য ইরান ইচ্ছাকৃতভাবে দেরি করছেন। যত দেরি হবে তত বেশি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বাড়বে, সারা বিশ্বের বাড়বে, আমেরিকারও বাড়বে, তেলের দাম ততই বাড়বে। ডু ইউ এগ্রি উইথ দ্যাট অ্যাসেসমেন্ট? সো দুটি প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, এই এই যুদ্ধ নিয়ে যে কোনো আলোচনার আগে আমি প্রথমেই বলতে চাই যে এই যুদ্ধটা একটা ইল্লিগাল যুদ্ধ। আমেরিকা এবং ইসরায়েল কোনো প্ররোচনা ছাড়া যেভাবে ইরানের উপর আক্রমণ করেছে সেটা ইন্টারন্যাশনাল যে কোনো ল এর বিরোধী। এই কথাটি কিন্তু ভুলে গেলে চলবে না। আচ্ছা, এবার দ্বিতীয় কথায় আসবো, যেটা আপনি বলছিলেন এই যে যুদ্ধে টিকে থাকার কথা। না, হ্যাঁ, প্রথম এটা তো প্রশ্ন হচ্ছে যে অবশ্যই। আমেরিকাও তো দ্বিধা বিভক্ত। হ্যাঁ, ও আচ্ছা, বিভাজন, হ্যাঁ। আমেরিকার মধ্যে যথেষ্ট বিভাজন আছে, এবং সবচেয়ে বড় কথা, আমেরিকার এখন যে কোনো সিদ্ধান্ত তারা সবসময় মধ্যবর্তী নির্বাচনের কথা তারা মনে রাখছে, এবং এই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা খুবই খারাপ করবে সেটা বুঝাই যাচ্ছে। এখন যদি একটা শান্তি চুক্তি হয়ও, তারপরও তাদের ভরাডুবিটাকে আমার মনে হয় না সামাল দেওয়া যাবে। এবং তার থেকেও বড় কথা, যেই বিভাজনগুলোর কথা আমরা অত বেশি জানি না, অল্প অল্প লিক হচ্ছে, বিশেষ করে আপনার মিলিটারি নেভির মধ্যে, সেগুলো কিন্তু যুদ্ধের ব্যাপারে, যুদ্ধের মানে ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট রাখে। যেমন আমাদের কয়েক সপ্তাহ আগে যে জাহাজটি, যেখানে আপনার বলা হচ্ছিল যে ম্যাল ফাংশন করছে, Yeah, টয়লেট Gerald ম্যাল Ford. ফাংশনের কারণে ওটাকে সরিয়ে নেওয়া হয়েছে, Yeah. ওটার কিন্তু স্যাবোটাজ করেছে নিজের সেইলাররা। হ্যাঁ, Okay. এবং অনেক আপনার মিলিটারির মানুষ আছে যারা এই যুদ্ধে যোগদান করতে চায় না। এই যুদ্ধটা আপনি যেভাবে বলছিলেন চাপিয়ে দেওয়া হয়েছে, তারাও এটা হয়তো ওপেনলি এসে বলতে পারেন, অল্প দু একজন মানুষ, যেমন জো কেন্ট এসে এই কথাটি বলেছেন, এরকম সবাই তো এরকম করে বলবে না। তারপরও তাদের পক্ষে যতটা সম্ভব তারা আপনার এটার প্রতিরোধ করার চেষ্টা করছে। সেই জন্য কিন্তু আমরা অনেক মানুষকে ছাঁটাই হতে দেখেছি, বা তাদেরকে বলা হচ্ছে যে এখন তোমরা রিজাইন করো, কারণ তাদের যে মতামত সেটার সাথে অ্যাডমিনিস্ট্রেশনের মতামত মিলে না। তো এই সমস্ত দিক থেকে দেখতে গেলে আমেরিকার এক নম্বর কথা, কোনো পরিকল্পনা ছাড়া, কোনো স্ট্র্যাটেজি ছাড়া, আমি ভাবলাম আমি আক্রমণ করব, আমি প্ল্যান করলাম যে এটা দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু যে কোনো স্ট্র্যাটেজির আপনার প্ল্যান বি থাকতে হবে। এটা যদি না হয় তারপরের স্টেপটা কি? এগুলোর কোনো স্টেপ, কোনো মানে মনে হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়াই আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এবং তারপরও এখনো বারবার যে নতুন পরিস্থিতিগুলো আসছে সেগুলোর কিভাবে মোকাবেলা করবে সেটার কোনো রেশনাল বা আপনার
দেখতে পাচ্ছি না। আমি দেখছি যে আমেরিকার সমস্ত প্ল্যানগুলোই রিঅ্যাক্টরি। মানে একটা জিনিস ইরান করছে তখন একটা রিঅ্যাকশন করছে। কিন্তু অপরদিকে ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ কিন্তু অনেক, অনেক ভালো এবং ইরানের যদি বিভাজন থেকেও থাকে সেটা মানে ইরান সম্পর্কে ইরানের অ্যাডমিনিস্ট্রেশন বা এগুলো সম্পর্কে অনেক বেশি জানার তো সম্ভব না। বিভাজন এরকম একটা সময় হতেই পারে। ওকে। কিন্তু সেই বিভাজনের কারণে তাদের কিন্তু যুদ্ধের পলিসিতে তেমন কোনো আমরা প্রভাব দেখছি না। আচ্ছা, এটি ঠিক আছে, কিন্তু অনেকেই মনে করেন যে ইরান ইচ্ছাকৃতভাবে ডিলে করছেন যাতে হ্যাঁ, আরো বেশি অর্থনৈতিক মানে পেইন ইনফ্লিক্ট হ্যাঁ, করতে পারেন, এবং যত ডিলে করবেন তারা এই চুক্তি স্বাক্ষরে, ততই বিশ্বব্যাপী তো এটার প্রভাব পড়বে। আমেরিকাতে হ্যাঁ, গ্যাসের দাম বেড়ে যাবে, সবকিছুর দাম বেড়ে যাবে, এবং তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের তক্তা উল্টিয়ে যাবে। হ্যাঁ, ডু ইউ এগ্রি উইথ হ্যাঁ। দ্যাট অ্যাসেসমেন্ট? আই ডু এগ্রি। আমার কাছে মনে পড়ছে যে আফগানিস্তানে একসময় এরকম তালিবানরা আমেরিকান সৈন্যদেরকে বলেছিল যে ইউ হ্যাভ দ্য ওয়াচ, উই হ্যাভ দ্য টাইম। হ্যাঁ, এখানেও একই অবস্থা। ইরানেরও অনেক অর্থনৈতিক দুরবস্থা আছে, কিন্তু সেটা তারা দাঁতে দাঁত চেপে এই সময়টুকু তারা পার করতে পারবে। কিন্তু আমেরিকায় যে অর্থনৈতিক অবনতিটা হবে ইরানের মতো হবে না, কিন্তু আমাদের যে আহ মানে কি বলবো মানে সহ্য জীবনযাত্রা, করার ক্ষমতা হ্যাঁ, সেটা অনেক কম। হ্যাঁ, আপনার অলরেডি তেলের দাম বেড়েছে, আর ১-২ টাকা বাড়লেই কিন্তু এটাতে আমরা দেখবো যে এটাতে মানে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প না, রিপাবলিকান পার্টিরও আপনার এই মধ্যবর্তী নির্বাচনে খুবই আপনার খারাপ আরেক হবে। ডলার হ্যাঁ, বাড়লে আমাদের রিসেশন চলে আসতে পারে, এমন হ্যাঁ, হতে পারে হ্যাঁ, যদি মানে হ্যাঁ। আই ডোন্ট এবং নো, শুধু আই এখানে না, ওকে। এবং সারা বিশ্বে এবং বিশেষ করে গ্লোবাল সাউথে আমাদের বাংলাদেশে এইসব জায়গায় তো অনেক বেশি প্রভাব পড়বে। তো হ্যাঁ, ইরানের যতই দুরবস্থা হোক, ওরা যদি কোনো মতে কয়েকটা মাস পার করতে পারে, ওদের যে পলিটিক্যাল গেইন ওরা কিন্তু করতে পারবে। ওকে, কিন্তু আমেরিকার এই লাক্সারিটা কিন্তু নাই। ওকে, ইন্টারেস্টিং অবজারভেশন। বাট হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যাচ্ছি, আপনি এখানেও কিছু মন্তব্য করতে পারেন, কিন্তু আপনার কাছে আমি দুটি প্রশ্ন রাখবো। একটি হচ্ছে ইরান এই যে এখন যে আবার এক্সটেন্ড করা হলো সময়সীমা যুদ্ধের, এটি কিন্তু কোনো শেষ সীমা নেই। যুদ্ধবিরতি বাড়িয়েছেন, কোনো সীমা নেই, রাইট? এটির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প কি প্রমাণ করছেন? অনেকে বলছেন যে এটি মানে পাগলামি, অথবা উনি তার যে প্রভাব কমে যাচ্ছে তার একটি ইঙ্গিত। আসলে অনেকে বোঝার চেষ্টা করছেন এটা কোথায়, অথবা উনি খুঁজছেন যে কোনোভাবে এটা প্রশমিত করে এখান থেকে বের হয়ে আসা যায় কিনা। মানে বিভিন্ন রকম কথা আমরা শুনছি, এটি একটি ব্যাপার। আবার একই সাথে আমরা দেখছি ইরান তাদের 10 দফা দাবিতে অনড়। এগুলি কি আসলে বাস্তবসম্মত আলোচনা চালিয়ে যাওয়ার জন্য, নাকি সময় ক্ষেপণের একটি কৌশল? আচ্ছা, ধন্যবাদ হাবিব ভাই। প্রথমত, আপা যে রোজি ছবিটা আঁকলেন ইরানের, ছবিটা অত রোজি নয় কিন্তু। হুম, আমি তার একটা প্রমাণ দিচ্ছি আপনাকে। গত সপ্তাহে মনে আছে আপনার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন যে আমরা হরমুজ প্রণালী খুলে দিচ্ছি। ফর্মাল অ্যানাউন্সমেন্ট কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন। তার 2 ঘন্টা পরে দেখলাম আমরা ইসলামিক গার্ডরা বললো যে না, আমরা ব্লকেড রিইম্পোজ করছি। পররাষ্ট্রমন্ত্রী বলছে, তার 2 ঘন্টা পরেই ইসলামিক গার্ডরা বলছে না। ফলে ডিভিশনটা খুব স্পষ্ট। এবং এই ডিভিশনটা কখন হয়? যখন ক্ষমতার জন্য লড়াই করা হয়, জকিং করা হয় ক্ষমতার জন্য। ইরানে এই মুহূর্তে, আমি যেটা আগে বললাম, কোনো কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার ফলে দুই পক্ষ ক্ষমতার কেন্দ্রে আসবার জন্য লড়াই করছে, এটা একটা ব্যাপার। 2 নম্বর, ইরানের এই অর্থনীতি আগের থেকে বিপর্যস্ত ছিল, অত্যন্ত উঁচু মাত্রায় ছিল ইনফ্লেশন। ইরানের আয়ের একটাই মাত্র পথ তেল। সেই তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে ইরানের গলা শ্বাস নেবার ক্ষমতা থাকবে না, এই অবস্থায় ইরান পৌঁছেছে। আমি এর আগের দিন বলেছিলাম ইরানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে ইরানের মানুষ পতাকার পিছনে সমবেত হয়েছে। কারণটা কি? লড়াইটা হচ্ছে ইরানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে না। ট্রাম্প সাহেব যখন বলেন আমি ইরানের সভ্যতাকে ধ্বংস করব, তার মানেটা কি? আমার দেশকে ধ্বংস করবে। আর আমার দেশ তো আমি, আমার সরকার একলা নয় তো। ফলে দেশের মানুষ সবাই তার তার পতাকার পেছনে সমবেত হয়েছে। যেই মুহূর্তে এই সংকটটা সরে যাবে, যেই মুহূর্তে এই সংকটটা মানে মার্কিন আক্রমণের তীব্রতা কমবে, তখন মাটি থেকে তৃণমূল পর্যায়ে মানুষ বলবে আমার খাবার দাও, আমার চাকরি দাও, আমার ব্যবসা দাও। এবং সেটা ম্যানেজ করার ক্ষমতা এই সরকারের নেই। ফলে এই সরকারেরও খুব ব্যস্ততা আছে, ব্যগ্রতা আছে একটা সিদ্ধান্তে পৌঁছানোর। জি, কিন্তু সিদ্ধান্তে পৌঁছানোর পথটা নেই। আমি এটাকে বললাম আপনাকে, এখন হাডুডু খেলা হচ্ছে। এটাকে বলে পশ্চারিং। হোয়াট ইজ পশ্চারিং? যাতে করে আলোচনার টেবিলে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ আমি পাই।
একটু আগে আপনি বললেন 10 দফার কথা। 10 দফা কিন্তু এখন আর মুখ্য নয়। 10 দফা ছিল, 10 দফা বাতিল হয়ে গেছে, এখন নতুন প্রস্তাব আসবে। আজকে কি বলা হয়েছে ট্রাম্প ওয়াশিংটন থেকে, যে আমরা ইরানের কাছ থেকে নতুন প্রস্তাব আশা করছি। হুম। আমরা কি জানি? আমরা জানি যে গত মিটিং এ, ইসলামাবাদ যে মিটিং হয়েছিল গত সপ্তাহ 10 দিন আগে, সেই মিটিং এ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা খসড়া ফ্রেমওয়ার্কে সম্মত হয়েছিল, একটা খসড়া ফ্রেমওয়ার্কে। তার মূল বক্তব্য কি ছিল? যে ইরান তার ইউরেনিয়াম এনরিচমেন্ট 20 বছরের জন্য বন্ধ রাখবে। ইরান বলছিল 5 বছর, আমেরিকা বলছিল 20 বছর। ফলে এই এনরিচমেন্ট বন্ধ রাখবো আমি সম্মত হয়েছি। তফাৎ ছিল মাত্র টাইম ফ্রেম নিয়ে, 5 বছর না 20 বছর, এটা হচ্ছে নেগোসিয়েশনস। এটা 1 নম্বর। 2 নম্বর, হরমুজ প্রণালী খুলে দেবো, এই ব্যাপারে সম্মত হয়েছিল। 3 নম্বর তারা বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে সমস্ত স্যাংশনস আছে তার বহু বৃহদাংশ তারা তুলে নেবে, এবং ইরানের যে প্রায় $100 বিলিয়ন আটকে আছে ফ্রোজেন অ্যাসেট, তার অংশ বিশেষ তারা ওপেন করে দেবে, উন্মুক্ত করে দেবে। তার মানে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অলরেডি অ্যাচিভ হয়ে গেছিল। আমি গত সপ্তাহে বুঝিয়ে বলেছিলাম যে যখন আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখন একটি ফোন আসে, এটা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফোনটা আসে বিবি নেতানিয়াহুর। যখন তিনি দেখলেন যুদ্ধ শেষ হবার পথে, চুক্তি হতে যাচ্ছে, হুম। তখন তিনি বাগড়া দিলেন। কারণ আপনি জানেন, আপনি শুরুতে বলেছেন, এই যুদ্ধটা পুরোটাই হচ্ছে আমাদের স্বার্থে নয়, ইসরায়েলের স্বার্থে, এবং ইসরায়েলের স্বার্থেও নয়, একমাত্র বিবি নেতানিয়াহুর স্বার্থে। যুদ্ধ তার প্রয়োজন। তিনি বলে আসছেন গত 40 বছর ধরে, ইরানকে আমি ধ্বংস করব, এই তার সুযোগ। ফলে যুদ্ধ তাকে কন্টিনিউ করতেই হবে, হয় ইরানে নয় নয় লেবাননে। যুদ্ধই তার বেঁচে থাকার একমাত্র পথ। ফলে এখন যে ঘটনাটা ঘটে গেছে এরকম, যে আমরা 3টা পক্ষ পাচ্ছি, যে 3টা পক্ষের স্বার্থ অভিন্ন নয়, একে অপরের স্বার্থ নিয়ে তারা ফাইট করছে। কিন্তু 2 প্রধান যে অ্যাক্টার্স এই ঘটনার, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, উভয় পক্ষই চায়, কিন্তু উভয় পক্ষই চায় সর্বোচ্চ সুবিধা নিয়ে, ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নিয়ে একটা চুক্তি করতে। জি। সেই চুক্তিতে আমরা আসতে পারছি না। আমার ধারণা যে হ্যাঁ। যদি অবশেষে মিটিং হয়, আগামীকাল তো হচ্ছে না, কিন্তু মিটিং হবে, আদারওয়াইজ কেন যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ। গিয়ে পৌঁছবেন, হ্যাঁ। ইরানের স্পিকার কেন পৌঁছবেন? আলোচনা প্রস্তুত, মাঠটা তৈরি করবার জন্য, এবং কোয়াইট লাইকলি 2 পক্ষই হয়তো একটা সাধারণ সম্মতিতে পৌঁছানোর ব্যাপারে অগ্রসর হবেন। অ্যান্ড আই সার্টেনলি হোপ সো। আমরা সবাই সেটি আশা করছি, এবং সেটি হওয়া উচিত, এবং যত শীঘ্র হবে ততই ভালো। জানমালের ক্ষতি কমবে, এবং যেই অন্যায় যুদ্ধটি আছে সেটি বন্ধ হবে, আমরা সেটি আশা অবশ্যই করতে পারি। Absolutely. মেনাজ মোহাম্মদ, যাচ্ছি আপনার কাছে। এই যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, অনেকে এটি তুলনা করছেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়কার সাথে। আপনি একজন সোশ্যাল স্টাডিজের প্রফেসর, আপনি রাজনীতি পড়িয়ে থাকেন। জিমি কার্টারের প্রেসিডেন্টই কিন্তু শেষ হয়ে গেছিল এই ইরানকে ঘিরেই, রাইট? সো এই যে এখনকার সময় যে ইরানের সংকটের মতো যে ব্যাপারটি আছে, এই যে কার্টারের সময়কার ইরানের সংকটের মতো এই রাজনৈতিক প্রভাব কি ফেলতে পারে এই প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং তার কি প্রেসিডেন্সি শেষ হয়ে যেতে পারে, নাকি বর্তমানে যে পরিস্থিতি এটি মৌলিকভাবে ভিন্ন? আচ্ছা, এখানে একটুখানি পার্থক্য আছে। আমার কাছে মনে হয় যখন কার্টারের কথা বলছেন তখন এটা আমেরিকা এবং ইরান এই 2টা পার্টি ছিল। কিন্তু এখন এটা কমপ্লিকেটেড, অনেক বেশি কমপ্লিকেটেড ইসরায়েলের জন্য। অবশ্য তখনও কার্টার যতই চেষ্টা করে যাচ্ছিলেন ওই যে কিডন্যাপড আমেরিকানদেরকে ছাড়ানোর জন্য, এটা পরে আপনার রিভিলড হয়েছে যে আসলে তলে তলে তখন রেগান এগুলোর অনেক ব্যবস্থা করেছিলেন, এবং উনি চাচ্ছিলেন যে কার্টার এই ইলেকশনের পরে মানে যাতে সেটা হয়। তো এখানে ওইটাও ছিল, কিন্তু এখানে আমি বলবো এখানের পরিস্থিতিটা আরো বেশি কমপ্লিকেটেড, এবং আমি হাসান ফেরদৌসের সাথে একমত যে এখানে 2টা পক্ষই, আমেরিকা এবং ইরান, 2 পক্ষই চাচ্ছে যুদ্ধ থেকে তারা অফ র্যাম্প চাচ্ছে, কিন্তু তারা দুইজনেই চাচ্ছে যে শুধুমাত্র সবচেয়ে বেশি সর্বোচ্চ সুযোগ না, ফেস সেভিং একটা জায়গা থেকে তারপর তারা যাবে, যেটা ট্রাম্পের জন্য খুব গুরুত্বপূর্ণ, ইরানের জন্য সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু যখনই আমরা দেখি চুক্তিটা কোনো একটা সমঝোতার জায়গায় আসে, তখন ইসরায়েল ওটাকে ধ্বংস করে দেয়। যেমন এর আগেও ওই যখন লেবাননকে আক্রমণ করলো এবং ঘোষণা করলো যে লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল না, কাজে এই একটা জায়গা রয়েই গেছে, এবং
যেহেতু নেতানিয়াহুর লেবাননের যুদ্ধেও অবস্থা অনেক খারাপ, আপনার অনেক আইডিএফ সৈন্য মারা গেছে এবং তারা যে জিনিসটা চাচ্ছিল যে অনেকখানি তারা জায়গা অবশ্য তারা নিয়ে নিয়েছে, অনেক রকমের অনেকগুলো গ্রাম দখল করে সেখানকার মানুষদেরকে বলেছে যে চলে যেতে হবে এবং তারা কোনোদিন ওই জায়গায় আর ফিরতে পারবে না। তো এরকম ওরা অনেক কিছু অলরেডি করেছে, তারপরেও তারা যে সহজভাবে ভেবেছিল লেবাননটাকে দখল করে নিবে সেটা কিন্তু পারেনি। তারা যেটা ভেবেছিল যে হিজবুল্লাহ একদম ধ্বংস হয়ে গেছে সেটা কিন্তু হয়নি। কাজে এই মুহূর্তে ওদের জন্য আপনার ইরানে একটা অনেক বড় বিজয়, এটা একটা সিম্বলিক বিজয় হলেও ওদের দরকার আছে। ওকে, সেই কারণে এইটা আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত আসলেও ইসরায়েল এটাতে বাধা দিবে। আরেকটা জিনিস হচ্ছে ইসরায়েলের এই চাপটা, এক নম্বর কথা তো আভ্যন্তরীণ কারণে আমাদের সমস্ত সেনেটর, হাউস মেম্বার, মানে গুটি কত বাদ দিলে সবাই আর কি এই প্যাকেট কেনা। তো এর কংগ্রেস থেকে কোনো ধরনের জিনিস আসবে না। প্রেসিডেন্টের আমরা এটা তো ওপেনলি বলেছেন যে উনি অনেক টাকা মানে ডোনেট করেছে এবং এটাই একটা শর্ত ছিল ওকে, যে ইসরায়েলকে যা কিছু করতে দিবে। আমার প্রশ্নটি আপনার কাছে ছিল, দিজ আর অল গুড, মানে আমরা নতুন কিছু শুনলাম, কিন্তু আমি যেটা প্রশ্ন আপনাকে করেছিলাম যে এই যে মানে যুদ্ধটি শুরু করেছেন ট্রাম্প হ্যাঁ, নেতানিয়াহুর প্ররোচনায়, এটি তো এখন তার ক্যারিয়ারের বড় একটি কালো দাগ হয়ে দাঁড়াতে যাচ্ছে। অনেকে বলছেন যে জিমি কার্টারের যে পরিণতি হয়েছিল ট্রাম্পেরও সেই পরিণতি হতে যাচ্ছে। আপনি কি সেটির সাথে একমত? ডু ইউ সি দ্যাট প্যারালাল? হ্যাঁ, শুধু কালো দাগ না, এইটাই হয়ে যাবে তার প্রেসিডেন্সির ডিফাইনিং জিনিস। এর আগে যত কিছু করেছেন, ট্যারিফ, বার্থ রাইট, সিটিজেনশিপ, আমরা কেউ কিছু মনে রাখবো না। আমরা প্রত্যেকটা প্রেসিডেন্সির একটা ডিফাইনিং জিনিস থাকে, এই ইরান যুদ্ধটা হয়ে যাবে তার ডিফাইনিং। এই জন্যই উনি কোনোভাবেই মানে উনি সরে আসতে চাচ্ছেন, কিন্তু একটা ফেস সেভিং একটা জায়গা থেকে উনি সরে আসতে চাচ্ছেন। কিন্তু উনি যদি ইসরায়েলকে কন্ট্রোল করতে না পারেন তাহলে, এবং ইরান ওনাকে ওই ফেস সেভিং এর জায়গাটা দিতে রাজি না। ইরান যদি কোনো মতে আর কিছুদিন, আমি ঠিক রোজে পিকচার না ইরানের মানে আভ্যন্তরীণ অবস্থার কথা আমি জানি, তারপরও তারা যদি আর কিছুদিন এটা টেনে নিয়ে যেতে পারে তাহলে একেবারেই মানে এই ট্রাম্প জি, প্রেসিডেন্সি একদমই এই যুদ্ধের কারণে ধ্বংসপ্রাপ্ত হবে। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি হাসান ফেরদৌস আপনার কাছে। এই যে আমেরিকা ইরানের মধ্যে যে উত্তেজনা তো নয়, যুদ্ধ চলছে গত 2 মাস ধরে। আজকে 24 তারিখ, বাই দ্য ওয়ে দিস ইজ 2 মান্থস, রাইট? ফেব্রুয়ারি 28 তারিখে শুরু হয়েছে, রাইট? 28 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 24 তারিখ, অলমোস্ট 2 মাস হয়ে গেল, রাইট? এই যে উত্তেজনা, এখান থেকে আমরা দেখছি দুটি পরাশক্তি আছে, চীন এবং রাশিয়া। আমরা জানি তারা এই যুদ্ধে কোনো না কোনোভাবে জড়িত, এবং চীন এবং রাশিয়া কৌশলভাবে বেশ লাভবান হচ্ছেন, তাদের যে প্রভাব ও বিস্তার বাড়াচ্ছেন। এর অ্যানালিসিসটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন হাসান ফেরদৌস। ইন্টারেস্টিংলি এই যুদ্ধে চীন সবচেয়ে রেসপন্সিবল সুপার পাওয়ার বলে নিজেকে স্থাপন করতে পেরেছে। কিভাবে? সারা বিশ্বে সবাই বলছি আমরা এই যুদ্ধটা ইল্লিগাল। কেমন? এই আপা বললেন, আমি বলছি, আপনি বলছেন, ইরানও কি বলে, চীনও বলেছে। ফলে ক্লিয়ারলি যেখানে আমেরিকা ইল্লিগাল যুদ্ধ করে সেখানে চীন যুদ্ধ বন্ধের জন্য কাজ করে। ফলে অ্যাজ এ সুপার পাওয়ার চীন ইজ বিহেভিং মোর রেসপন্সিবলি। বিশ্বে চীনের অবস্থান অনেক সংহত হচ্ছে এই যুদ্ধের কারণে। লক্ষ্য করে দেবেন চীন কিন্তু যুদ্ধে কোনো পক্ষ নিচ্ছে না, তারা শুধু বলছে আইনের কথা, আন্তর্জাতিক আইনের কথা। কেমন? এটা এক নম্বর। ফলে যুদ্ধের পলিটিক্যাল অ্যাডভান্টেজ তারা নিচ্ছে। অন্যদিকে আমরা এও জানি যে এই যুদ্ধে চীন এবং রাশিয়া বা এক্সটেনশন বাস্তব মানে ইন রিয়ালিটি ইরানের পক্ষে কাজ করছে। দুটো কথা আমরা জানি, রাশিয়া ইন্টেলিজেন্স তথ্য দিয়েছে, যে তথ্য ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলি আক্রমণ করেছে ইরান, এক নম্বর। অন্যদিকে চীন, এখন আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পাচ্ছি, আমরা ইন্টেলিজেন্স রিপোর্ট জানতে পাচ্ছি, চীন গুরুত্বপূর্ণ টেকনোলজি ট্রান্সফার করেছে ইরানের হাতে, যে টেকনোলজি ব্যবহার করে ইরান এই যুদ্ধে টিকে আছে। ফলে চীনের সাথে ইরানের সম্পর্কটা দৃঢ় হচ্ছে। এখন এই যুদ্ধ থেকে সরাসরি চীনের লাভটা হচ্ছে কোথায়? চীন কিন্তু ইরানের তেলের উপরে অলমোস্ট 90% ডিপেন্ড করে। চীনের তেল খুব সামান্যই,
বিদেশ থেকে তেল না এলে চীনের অবস্থা 12টা বেজে যাবে। ফলে তারা কনস্ট্যান্টলি তেল সংগ্রহ করছে যেখান থেকে তারা পারে, এবং ইরান হচ্ছে লার্জেস্ট সোর্স অফ চাইনিজ অয়েল। এবং আমরা কি জানি, এই যে কদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব হঠাৎ করে চীনের ইরানের উপরে স্যাংশন লিফট করলেন যে তুমি তেল বিক্রি করতে পারো, এবং সেই সুযোগে চীন প্রবাবলি কয়েক বিলিয়ন ডলারের তেল কিনে নিয়েছে ইরানের কাছ থেকে। চীনেরও লাভ, ইরানেরও লাভ। এখন আপনারা ভাবুন যে এই যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে যে অবস্থাটা দাঁড়াবে, সবচেয়ে অ্যাডভান্টেজ অবস্থায় কে থাকবে মধ্যপ্রাচ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে না তো, আর দেখতে পাচ্ছি। অবশ্যই না, অবশ্যই না। কারণটা কি আরো বলি, কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখলো যে আমাকে তো ডিফেন্ড করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে আমরা 5টা-7টা বেস করে রেখেছি কাতারে, বাহরাইনে, ওমানে, হুম। এরা তো আমাকে ডিফেন্ড করতে পারেনি। ইরান তার এই $10,000 ড্রোন দিয়ে আমাকে কাবু করে ফেলছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই লক্ষ লক্ষ ডলারের বেস বানিয়ে রেখেছে। এখন তারা ভয় পালাচ্ছে, 2 নম্বর ডিফেন্ড করছে ইসরায়েলকে, তারা ফাইট করছে মূলত ইসরায়েলের পক্ষে। তো ক্লিয়ারলি এই দেশগুলি বুঝতে পারছে যে আমার জন্য আমেরিকার সঙ্গে এই অ্যালায়েন্সটা লাভজনক না। কে আমার জন্য লাভজনক? দে উইল লুক ফর অ্যান অ্যান্সার, এবং কোয়াইট লাইকলি অ্যান্সারটা হবে হয় রাশিয়া অথবা চীন। ফলে এই জিওপলিটিক্যাল যুদ্ধে লং টার্মে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সবচেয়ে বেশি লাভ হচ্ছে একদিকে চীন, অন্যদিকে রাশিয়ার। আমি মনে করি এই অ্যাসেসমেন্টটা অত্যন্ত গুরুত্ব। আমরা যখন কথা বলছি, আমি এখানে বসার কিছুক্ষণ আগে দেখলাম ইরানের উপর থেকে একটি C-13 প্লেন যাচ্ছিল, সেটি এখন জরুরি অবতরণে বাধ্য হচ্ছে টার্কিতে। ওকে, C-13 যে প্লেনগুলো আছে, $340 মিলিয়ন এক একটা প্লেনের দাম। দিজ আর নট চিপ প্লেনস, দিজ আর ভেরি এক্সপেন্সিভ প্লেনস। আপনি যেটি বলছিলেন, একদিকে চীন যেরকম টেকনোলজি দিয়ে সাহায্য করছে এই যুদ্ধে ইরানকে, আর একদিকে হচ্ছে রাশিয়া বিভিন্ন সময় বিভিন্ন গাইডলাইন দিয়ে এবং অনেক ইন্টেলিজেন্স দিয়ে সহায়তা করছে। না হলে ইরানের পক্ষে কোনোভাবেই একেবারে পিন পয়েন্ট করে বিভিন্ন জায়গায় যে আক্রমণ তারা করেছে সম্ভবই না, অসম্ভব ব্যাপার। কিন্তু এটিও বড় একটি ধাক্কা হিসেবে দাঁড়িয়েছে আমেরিকার জন্য। আই ডোন্ট থিঙ্ক দে এক্সপেক্টেড দ্যাট, নাম্বার ওয়ান। এটি একটি ব্যাপার। আর দ্বিতীয় যেই ব্যাপারটি আপনি তুলে ধরেছেন, যে আরব যে খালিজি কান্ট্রিজ, মিনিং GCCs, দ্য GCC কান্ট্রিজ, এদের কাছে কিন্তু একটি ব্যাপার পড়ে এসেছে, বাবা তুমি আমার এখানে পেট্রিয়ট বসেছে, আচ্ছা আমি একটি জিনিস দেখাতে চাই কি পরিমাণ ইকুইপমেন্ট আমেরিকার কাছে আছে মাত্র এই 2 মাসের যুদ্ধে। এবং আমি যদি একটু দেখতে চাই, আমার প্রডিউসার যদি আপনি যদি একটু দেখাতে পারেন যে ইকুইপমেন্টের ব্যাপারটি আমরা যদি একটু দেখতে পারি। ওকে, সো এই মুহূর্তে আমেরিকার এই কয়েকদিনের যুদ্ধেই থার্ড ইন্টারসেপ্টর 50% আছে, 50%, পেট্রিয়ট 50%, প্রিসিশন স্ট্রাইক মিসাইল 45%, এবং টামাহক মিসাইলস 30%, জয়েন্ট এয়ার সার্ফেস টু স্ট্যান্ড অফ মিসাইলস 20%, এবং স্ট্যান্ডার্ড মিসাইল SM-3 and SM-6 20%। হাসান ফেরদৌস, আপনি যে কথাটি একটু আগে বললেন, যে এই যে মিসাইলগুলো, এগুলো কিন্তু ওখান থেকেই ছোড়া হয়েছে ম্যাক্সিমাম। এই কদিনের যুদ্ধেই আপনার এই শাহেদ ড্রোন নামাতে গিয়ে তাদের 50% সব চলে গিয়েছে। আরব দেশরা বুঝতে পারছে যে বাবা এ তো আমাকে রক্ষা করছে না, অন্য কাউকে রক্ষা করছে। হাবিব ভাই, এই কদিনের যুদ্ধে নয়, কিন্তু এই যুদ্ধ শুরু হয়ে 6 মাস আগে। 6 মাস আগে যখন প্রথম আক্রমণ হয়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একযোগে আক্রমণ করলো, তখনই কিন্তু প্রথম ধাক্কায় বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করা হয়েছে। 13,000 বার আক্রমণ করেছে। We know that, but thanks for clarifying. It's a continuation. Even আপনি যদি 6 monthsও ধরে নেন, 6 মাসও ধরে নেন, এতে 50% মানে 70% খালি করে দিয়েছেন আপনি। এখন যে নতুন অস্ত্র আপনি বানাবেন, আপনাকে তো চায়না রেয়ার আর্থ দিচ্ছে না, আপনি বানাবেন কোত্থেকে? তো তার কারণ হচ্ছে আমেরিকা ভাবেনি যে এই যুদ্ধ একদিন চলবে। এইটি আমি শুনতে চাচ্ছিলাম আসলে, যে আমেরিকার কল্পনাও করেনি। অ্যাবসলিউটলি, উনি বলেছেন 4 to 6 উইকস, উনি বলেছেন বারবার, কিন্তু আসলে তার ভাবনা ছিল যে পাশের বাড়ি ভেনেজুয়েলায় আমি একদম প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলাম। ইরানের তো একই কথা, ইরানকে কনভিন্স করেছে, ট্রাম্পকে কনভিন্স করেছে নেতানিয়াহু। আমি যে আগে বলেছি, হোয়াইট হাউসের মিটিং এ নেতানিয়াহু এবং মোসাদের চিফ, তারা 2.5 ঘন্টা ধরে বিশ্লেষণ করেছেন। নিউ ইয়র্ক টাইমস লম্বা রিপোর্ট করেছে, ম্যাগি হ্যামারম্যান, যে কি রিপোর্ট, কি তারা কি বলছে। মোসাদের চিফ ভিডিও নিয়ে এসছেন, তিনি পাওয়ার পয়েন্ট নিয়ে এসছেন, বলছে এই এখন সবচেয়ে ভালো সময় ইরানকে আক্রমণ করবে, বিকজ হি ইজ দ্য উইকেস্ট পয়েন্টে আছে। ট্রাম্প সাহেব কমপ্লিটলি কনভিন্স। সবাই বলছে ভুল, ইটস রং,
বলছে, একমাত্র হেক্সের সমর্থন করেছে। হুম। ট্রাম্প সাহেব ভাবছেন এ তো ভালো, দুদিনের মধ্যে যুদ্ধ করে যদি আমি জিতে যাই হুম। তাহলে তো আমার নাম থাকবে বিশ্বে, যেটা একটু আগে বলছিলেন আপা, আমার নাম হবে বিশ্বে, আমি ইরানকে শেষ করেছি। That will be my legacy. দ্যাট উইল বি মাই লেগেসি। অঙ্কটা হয়ে গেছে ভুল। হ্যাঁ, অঙ্কে কাঁচা হলে এই অবস্থা ঘটে। অঙ্কে আমি কাঁচা- অঙ্কে খুব কাঁচা, এখন হ্যাঁ। আমি জানি অঙ্কে- অঙ্কে কাঁচা হলে কি হয়। আমি একটা কথা খালি যোগ আচ্ছা, করতে আমি চাই। অঙ্কে কাঁচা, বাট I'm not a draft dodger. Okay? আমি একটা কথা খালি যোগ করতে চাই, সব দেশের প্রপাগান্ডা থাকে, হ্যাঁ, মানে শত্রু দেশের পক্ষে true. জন্য, হ্যাঁ, কিন্তু আমেরিকা মনে হচ্ছে নিজের প্রপাগান্ডাটাকে বিশ্বাস করেছে, এটা সবচেয়ে বড় ভুল। না, আমেরিকা তো- প্রপাগান্ডার হচ্ছে একটা কারণ থাকে, কিন্তু সমস্ত প্ল্যান তো আমি- আপনার এটাকে বেস করতে হবে আমেরিকা রিয়ালিটি। আমেরিকা বিশ্বাস করেনি, তার কোনো জেনারেল বিশ্বাস করেনি, পেন্টাগন বিশ্বাস করেনি, তার নেভি চিফ অফ নেভি বিশ্বাস করেনি, তার জেনারেলরা হ্যাঁ। বিশ্বাস করেনি। ইটস দ্য অনলি অরেঞ্জ ম্যান অ্যান্ড দ্য নেতানিয়াহু, these two culprits. ওকে, না, কিন্তু এরপরও পুরো আপনি দেখুন কতখানি অজনপ্রিয় এই যুদ্ধটি আমেরিকাতে সাধারণ মানুষের কাছে। সে তাকে মানে আমি জানি, হ্যাঁ, কিন্তু আমি বলছি পুরো দায়িত্বটা তাদেরকে দেওয়া যাবে না। এখানে তো ট্রাম্প ডিসিশনটা নিলেন, তার অ্যাকাউন্টেবিলিটি আছে। আমি তো সেটাই মানে বলছি, আমি সেটাই বলছি। হুম। হ্যাঁ, এই যে নেতানিয়াহু and the orange guy, you know, the strangest decision. And হাসান ফেরদৌস সঠিকভাবে বলেছেন, আরে বাড়ির পাশে আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলাম ওভারনাইট, আর খোমেনি কোন ছাড়, এরকম একটি ব্যাপার ছিল আর কি, ওকে 3 ঘন্টার মধ্যে নিয়ে আসবো। কিন্তু এই যে অবস্থা সে এরকম বেগতিক হয়ে যাবে, and this is going to be a black legacy to his life. I think this guy is sick, mentally sick. I think he needs help. আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে জি। যে ট্রাম্প সাহেব নিজে বলেছেন তিনি ভাবেননি, তিনি জানতেন না যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, হ্যাঁ, অথবা 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 ইরান প্রতিবেশী দেশগুলো আক্রমণ করবে। হ্যাঁ। এখন সবাই জানে, হুম। বিশ্বের সমস্ত লোক জানে যে ইরানের হাতে একটাই অস্ত্র, হুম। হরমুজ প্রণালী। রাইট, জানে না কে? আমাদের প্রেসিডেন্ট। হ্যাঁ, তাকে বারবার বলা হয়েছে 2000 সালে আমেরিকা বড় আকারে ওয়ার গেমস খেলে, আমি আপনাকে বলেছি, এই অনুষ্ঠানে বলেছি আমি, yeah, তাতে সবাই বলেছে যে ভাই এটা হচ্ছে আমাদের চোখ পয়েন্ট হচ্ছে এইটা। জি, ট্রাম্প সাহেব গত সপ্তাহের আগের সপ্তাহে প্রেস কনফারেন্সে বললেন আমি জানতাম না। yeah. উনি সব জানেন, Yeah. দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান অন আর্থ, On earth. উনি বলছেন উনি জানেন না। The best deal maker. Only he can do it. I think he was busy. Does it make any Yeah, sense? I think he was busy with those models. You know what I mean. Okay, all right. এটি যখন আমরা কথা বলছি, এটি সমস্ত কিছুর প্রভাব এসে পড়বে ভিতরে, যেটি আমরা এখন যে জায়গায় আছি। সো আমি যাব মধ্যবর্তী নির্বাচন, যেটি কাছে আসছে, এবং আমরা দুটি বড় খবর পেয়েছি, দেখতে পাচ্ছি বিগ চেঞ্জেস। এই যে সংঘাতে আসন্ন আমেরিকার যে মধ্যবর্তী নির্বাচনে, মেনাজ মোমেন আপনার কাছে কি ধরনের প্রভাব ফেলতে পারে? বিশেষ করে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, মানুষের নাবিশ্বাস উঠছে, ফার্মার্স আর ক্রাইং, দ্য ম্যানুফ্যাকচারার্স আর ক্রাইং, আমি যখন গ্যাস নিতে যাচ্ছি, উই আর ক্রাইং, নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। What do you think what's going to happen in the midterm election? Please. আচ্ছা, এইটার আগেও আমরা দেখছিলাম যে মিড টার্ম ইলেকশনে রিপাবলিকানদের এবং ট্রাম্প সমর্থকদের ভালো করার সম্ভাবনা খুবই কম। এখন এই যুদ্ধের কারণে এটা তো একদম অবশ্যম্ভাবী হয়ে গেছে যে শুধু আপনার হাউসে না, সেনেটেও হয়তো একটা ভরাডুবি হবে। কিন্তু এখানে আমাদের খুব দুর্ভাগ্য যে এই দেশে তো খালি দুটি পলিটিক্যাল পার্টি আছে। আপনার ডেমোক্র্যাটদের, বিশেষ করে কংগ্রেসে যদি আপনার তাদের ভূমিকা দেখেন, তারা মানে এই যুদ্ধে তারা যে সমালোচনা করেছে, তারা ট্রাম্পের স্ট্র্যাটেজির সমালোচনা করেছে, কিন্তু এই যুদ্ধ যে অনৈতিক সেটা নিয়ে কিন্তু কোনো সমালোচনা করেনি। একটাই উপায় যে রিপাবলিকানদের ভোট না দিলে ডেমোক্রেটদের দিতে হবে। আমার কাছে মনে হয় যে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা অনেক অনেক ভালো করবে, এবং আমার তো এখন মনে হচ্ছে আরেক কিছুদিন যুদ্ধটা যদি চলে তাহলে সেনেট হাউস দুটোই ডেমোক্রেটরা পাবে। কিন্তু আমি যেটা নিয়ে আমার সবচেয়ে আমি হতাশ যে তারা মানে সেনেট হাউস দুটোই যখন পাবে, এরকম আগেও হয়েছে, কিন্তু পলিসির দিক থেকে আমরা আসলে তেমন কোনো মানে আমরা সাবস্ট্যান্টিভ চেঞ্জ দেখি না। এইটাই সবচেয়ে দুর্ভাগ্য আমাদের, যে আমরা যখন আরেকটি দলকে সমর্থন করছি যে তারা মানে ট্রাম্প না এই কারণে, কিন্তু তারা এসে আমাদেরকে যে পলিসি তারা দেন
সেই পলিসিটি Yeah. খুব অল্প So- হয়তো কিছু বেটার হয়, কিন্তু Right. সাবস্ট্যান্টিভ ভাবে মানে বেটার হয়। মানে আমাদের চয়েস শেষ পর্যন্ত দ্য হ্যাঁ। লেসার অফ টু ইভলস, দ্য লেসার অফ টু ইভলস, দুটোই বদমাস, যেটা কম বদমাস তাকে বেছে নাও। এখন আছে চাকসুমারের কথা মনে পড়ে গেল। হাসান ফেরদৌস, আমি আপনার সাথে আমরা কথা বলছিলাম গত রাতে, আমি ঘুমাতে যাওয়ার 2টার আগে 12:30টার পর থেকে দেখি প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক টুইট করছেন। টুইট মানে হিজ ট্রুথ সোশ্যাল, you know what he was putting on a post, and then তারপর সব ডিলিট করে দিয়েছেন উনি পরবর্তীতে। and that's why এই কারণে আমি বলেছি এই লোকটা মানসিকভাবে অসুস্থ। উনি ট্রুথ করছেন যে 2020 সালের ইলেকশন ফ্রড হয়েছিল, এটি আসলে ইতিহাসের পাতার থেকে মুছে দেওয়া উচিত। It should not be on the record. This is one. Then Chuck Schumer should be in the jail. আমি জানি না কি হয়েছিল ওনার, 5টি বা 5টি এরকম করেছেন, পরে ডিলিট করে দিয়েছেন উনি। আমি আজ সকালে দেখলাম কোনো একটি পত্রিকায় এসেছে, নট এ বিগ ওয়ান, বাট আই উইল ব্রিং ইট আপ নেক্সট উইক। এনিওয়ে, হাসান ফেরদৌস, যাচ্ছে আপনার কাছে। সো এটি একটি অদ্ভুত একটি মানে দিস গাই হাউ হি বিকেম এ প্রেসিডেন্ট, ইটস লাইক এনিওয়ে। এই যে মিড টার্মের কথা আমরা শুনছি, আমরা ভার্জিনিয়াতে একটি দেখলাম জনগণের রায় দিয়েছেন যে এই রিডিস্ট্রিক্টিং এর পক্ষে। আমরা জানি ফেডারেল একজন জাজ ইনজাংশন করেছেন এইটি ব্যাপারে। আপনি যদি আমাদেরকে এই যে ব্যাপারটি আছে এই যে জেরিমেন্ডারিং, নট জেরিমেন্ডারিং, রিডিস্ট্রিক্টিং ইন ফ্লোরিডাতে মানুষের জয়, নট ফ্লোরিডা, আপনার সরি ওয়ার ওয়াজ ইট, ভার্জিনিয়া, অ্যান্ড দেন আপকামিং ফ্লোরিডা, এই দুটি আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলুন, এবং সময় কম, কাজেই আপনি একটু কনসাইজ থাকার চেষ্টা করবেন। হাবিব ভাই, প্রথম কথা হচ্ছে যে এই সময়ে নির্বাচনের আগে রিডিস্ট্রিক্টিং বেআইনি। এদেশে প্রতি 10 বছর অন্তর অন্তর রিডিস্ট্রিক্টিং হয়। যখন সেন্সাস হয় তার সাথে সম্পর্ক রেখে নতুন করে ম্যাপ আঁকা হয়। কারণটা সিম্পল, জনসংখ্যা বাড়ে বা কমে, জনসংখ্যা বাড়া বা কমার সঙ্গে সঙ্গতি রেখে হ্যাঁ, নতুন নির্বাচনী ম্যাপ করা হয়। জি, এবারে যেটা ঘটেছে, গত বছর ডোনাল্ড ট্রাম্প সাহেব হঠাৎ করে ঠিক করলেন যে টেক্সাসকে ধরতে হবে, কারণ টেক্সাসে প্রচুর লোক তার পক্ষে ভোট দিয়েছে। কারা তারা? মূলত হিসপ্যানিকরা। হিসপ্যানিক, আপা আমাকে ভালো বলতে পারবেন। হ্যাঁ, প্রচুর হিসপ্যানিকরা, অলমোস্ট +20 সুইং হয়েছে ট্রাম্পের পক্ষে গত নির্বাচনে। তো উনি ভাবলেন যে পুরনো যে ম্যাপ আছে সেই ম্যাপে তো আমরা হিসপ্যানিকদের ধরিনি আমার পক্ষে, কিন্তু ওরা তো সুইচ করে গেছে আমার দিকে, বলে লেটস রিড্র দ্য ম্যাপ। সেই অঙ্ক করে তারা নতুন করে ম্যাপ রিড্র করলেন, 5টি তারা গেইন করলেন, তারা ভাবছেন 5টি তারা বাড়তি পাবেন। এই সিদ্ধান্ত নেওয়ার পরে কি দেখলাম আমরা, যে একটা শুরু হয়ে গেল একটা ওয়েভ। ক্যালিফোর্নিয়ায়, নিউ ইয়র্কে, মেরিল্যান্ডে, ভার্জিনিয়াতে ডেমোক্রেটরা বললো আমরাও তো করতে পারি। এবং এখন এই যুদ্ধের ফল দেখতে পাচ্ছি, সর্বশেষ যে আমি হিসাব পাচ্ছি আমি কুক পলিটিক্যাল রিপোর্ট থেকে, যে প্রবাবলি 10 থেকে 20টা সিট হাত বদল হতে পারে। তবে শুভঙ্করের ফাঁকিটা কোথায় আপনাকে বুঝিয়ে বলি আমি। ট্রাম্প সাহেব যে ভেবেছিলেন হিসপ্যানিকরা আমার পক্ষে ভোট দেবে, ঠিক উল্টো ঘটছে কিন্তু। বিশেষ করে ইমিগ্রেশন নিয়ে যে কাণ্ডটা ঘটলো গত কয়েক মাসে, গত 1 বছর ধরে ঘটছে, এর ফলে কিন্তু হিসপ্যানিকরা দল ত্যাগ করেছে আবারও। আমি আপনাকে আগে বুঝিয়ে বলেছিলাম আমার বাড়ির পাশে নিউ জার্সিতে কি ঘটেছে, অলমোস্ট 40% সুইং হয়েছে। 40% পরিমাণ লোক এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে রিপাবলিকে ভোট দিচ্ছে কতবারে, এবার তারা ভোট দিচ্ছে ডেমোক্রেটদের। ফলে ইভেন ইন টেক্সাস যে 5টি আসনের কথা তারা ভাবছে, সেই 5টি আসন তারা নাও পেতে পারে। প্রবাবলি তারা 3টি, মেবি 2টি আসন। And I have a news for you. I have a news for you. আপনি ল্যাটিনোদের কথা বলছিলেন তো, I have a big news for you. আজ সকালে দ্য ল্যাটিনোস ফর ট্রাম্পের যে প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, তাকে আইস ডিপোর্ট করে দিয়েছে। তাকে 100 দিন জেলে ছিলেন তার আগে সে। তার মানে কি দাঁড়ালো, যে এই যে অঙ্কের ভিত্তিতে নতুন করে ডিস্ট্রিক্ট করলাম আমরা, এটা আমার পক্ষে নাও যেতে পারে। ওকে, কিন্তু আগে আমি জোর দিয়ে বলি, আমি এতে আমাদের উত্তেজিত হবার কিছু নেই, কারণ যে পুরো ব্যাপারটাই বেআইনি। শুধু বেআইনি না, ভোট দেবো আমি ঠিক করবো কে জিতবে, আর তা নাকি না পলিটিশিয়ানরা ঘরে বসে ম্যাপ করে আমার ভোট দেবো ওদের কেড়ে নিচ্ছেন। বলে প্লিজ যেন কোনোভাবে সমর্থন না করি আমরা। আলটিমেটলি আপনি যে কথা বলছেন কথাটা সত্য। এটা জনসংখ্যার আনুপাতিক হারে একটি ডিস্ট্রিক্ট তৈরি হয়, এবং সেটি 7 লক্ষ জনগণ হতে হয় একটি ডিস্ট্রিক্টে, তাহলে গিয়ে এটি একটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে পরিণত হয়।
এটির এক্সেপশন আছে, যেমন সাউথ ডেকোটা নর্থ ডেকোটা যখন স্টেট হলো তখন দে ডোন্ট অ্যাকচুয়ালি ফল ইন টু দিস, তারা কিন্তু এটা মানেনি, এটা রিপাবলিকানদের সময় হয়েছিল কিন্তু তারা হয়, কিন্তু বিশাল স্টেট তারা করেছেন এটা, বাট দিজ আর এক্সেপশন। এটা আইন ভঙ্গ করে এরকম করলে একসময় আইনটাই থাকবে না, এবং তাতে মানে গণতন্ত্রের ক্ষতি হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে। আমি কাকে ভোট দিলাম তার কোনো মূল্যই থাকবে না। আমি এখন একটু নিউ ইয়র্ক সিটির দিকে দৃষ্টি দিতে চাই, কিন্তু সেই দৃষ্টি দেওয়া, বাই দ্য ওয়ে হাসান ফেরদৌস, আপনি যখন এই প্রসঙ্গে আছেন, ট্রাম্পের কিন্তু জরিপ বলছে অবস্থা ভালো নয়। আমরা যদি জরিপের চেহারাটা একটু দেখি, আমি আপনার প্রতিক্রিয়াটা জানতে চাবো, আপনার ম্যানেজ মোমেন্ট আপনারও প্রতিক্রিয়া জানতে চাবো। যে প্রতিক্রিয়াটা বলছে তার নেট অ্যাপ্রুভাল ইজ দিস ইন দ্য সেকেন্ড টার্ম জব ইয়াতে খুবই বাজে অবস্থা আছে, সেই নাম্বারটা হচ্ছে নেট -41। আমি আপনার প্রতিক্রিয়াটা শুনতে যাবো খুব দ্রুত। হাবিব ভাই, একটু আগে আপনি বলছিলেন জিমি কার্টারের কথা। জি জি জি, জিমি কার্টারের ওয়ার্স্ট সময়ে উনি ছিলেন -26, ইয়াস, সবচেয়ে খারাপ সময় -26। ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই সময়ের অবস্থা হচ্ছে -32। তার মানে জিমি কার্টারের চেয়েও খারাপ অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। তার মূল কারণ হচ্ছে ইকোনমি, এটা আমরা জানি। আর 2 নম্বর কারণ একটু বুঝিয়ে বললাম, ইমিগ্রেশন, যা তার স্ট্রং পয়েন্ট ছিল। হি হ্যাজ লস্ট হিজ পলিটিক্যাল পাওয়ার বেস এই 2 ক্ষেত্রেই। ফলে -32 নিয়ে কারো পক্ষে মধ্যবর্তী নির্বাচনে ভালো ফল আশা করা একদম অন্যায়। ম্যানেজ মোমেন্ট, আপনি সীমান্তবর্তী এলাকায় থাকেন, আপনার ওই নদী থেকে লোকজন হেঁটে হেঁটে ডিঙি নৌকা নিয়ে পার হয়ে চলে আসে দিনের বেলা রাতের বেলা, সেটি আপনি অনেক দেখেছেন। আপনি ল্যাটিনোদের দেখেছেন, দে ভোটেড ফর ট্রাম্প অ্যান্ড ইট ব্যাকফায়ার্ড ফর দেম। এখন যে আপনি পরিসংখ্যানটি জরিপটি দেখলেন, আমি দুটি জানতে চাবো আপনার প্রতিক্রিয়া, এবং আপনার অঞ্চলে যে লাতিনোরা আছেন যারা আই ওয়ান্ট টু ভোট ফর প্রেসিডেন্ট ট্রাম্প, হি ইজ গুড ফর দ্য কান্ট্রি, হোয়াট দে আর সেইং নাও। আচ্ছা, আমার এখানে আপনার ভ্যালিতে, হ্যাঁ, সেখানে ইয়াং ল্যাটিনো মেল, তাদের ভোটটাই মোটামুটি ভাবে অনেকভাবে ট্রাম্পের দিকে গেছিল। কিন্তু এখন এই ইমিগ্রেশন এবং যেটা মূল যে জিনিসটা ছিল অর্থনৈতিক অনেক একটা সুসময় আসবে, সেটা যেহেতু আসেনি, তার বিপরীত এসছে, এটা হয়তো আপনার এটা থাকবে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যখন দেখি যে ভোট আপনার এরকম চেঞ্জ হচ্ছে, এটা কি পার্টির জন্য হচ্ছে না একটা ব্যক্তির জন্য হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে চেঞ্জটা দেখেছিলাম, যে ইয়াং ল্যাটিনো ভোট, ওইটা ট্রাম্পের জন্য ছিল, রিপাবলিকান পার্টির জন্য ছিল না। কাজেই ওইটা খুবই একটা ব্যক্তি কেন্দ্রিক যখন চেঞ্জটা হয়, সেটা কিন্তু খুব সহজেই মানে ওই ব্যক্তির আপনার জনপ্রিয়তা ফল করলে ওটা আবার রেভার্ট ব্যাক করবে। হ্যাঁ, তো আর যেটা আশা ছিল যে অনেক আপনার এখানে লাইক অয়েল এর এক্সপ্যানশন হবে এবং অনেক আপনার জব হবে, সেগুলো কোনোটাই হয় না। কাজেই এই ভোট উনি পাবেন না। কিন্তু এটার সাথে সাথে এটাও বলবো, আমি যেখানে থাকি ওয়েব কাউন্টি, এটা একটা হিস্টোরিক ডেমোক্রেটিক সিটি ছিল, ব্লু স্পট ইন এ রেড স্টেট, এবং একসময় ওয়েব কাউন্টি আপনার পুরা মনে হয় কাউন্টিতে সব মানে এত ডেমোক্রেট হেভি ছিল যে তারা অলমোস্ট 90 to 92% পেত। সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এইবার প্রথমবারের মতো 2 বছর মানে এর গত নির্বাচনে ওয়েব কাউন্টি আপনার রেড হয়েছে। কাজে কিন্তু একটা অনেক বড় একটা মাত্রাগত একটা পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয় আবার এটা ব্লু হয়ে যাবে, কিন্তু তারপরেও যে চেঞ্জ গুলো হয়েছে, বিশেষ করে আরেকটা জিনিস, একটা জেনারেশনাল, আমরা সাধারণত যখন দেখি যে মানে কে ভোটটা চেঞ্জ করলো, সেখানে এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে, মেল ভোট চেঞ্জ হয়েছে, ফিমেল ভোট না। সাধারণত আমরা এরকম পার্থক্য দেখি না। আর ইয়াং ভোট গুলো চেঞ্জ হয়েছে, ওল্ডার পিপলের ভোট না। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে ছোট্ট একটি ভিডিও আছে, যেটি জোরান মামদানি নিউ ইয়র্ক সিটি, আমরা একটু ছোট্ট হলেও অল্প একটু অংশ দেখবো, চলুন দেখে নিয়ে আগে। This is the best briefing I've ever done. I know your name. You know my name? Mom Donnie. What's his first name? Mom Donnie. Rare. You want to do some reading? You guys ready? Together, we are invincible. Do you guys know what invincible means? And you're strong by yourself, but you're even stronger if you're all together. Alone, we are curious. Who's feeling curious? Me. Are you curious about the next page? Yeah. Let's get there. Nice segue. Who's made a sandcastle before? I am building a little castle. We're trying to build more housing in New York City.
mayor says he's the best singer. I did not say that. There's a little pressure here. There's a little pressure. Well, I'm going to ask my friend, the president, to also join me in this. The wheels on the bus go round and round. The wheels on the bus go round and round. All through the I just want you to know that it's great that you just made the mayor feel Very really old. Which is fantastic. incredibly old. Remember the book said we're strong together? So you're going to have to all help me get up. ওকে, হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। নিউ ইয়র্ক সিটির মানুষ আপনি, নিউ ইয়র্ক আপনি দেখলেন এটি। আমি 100 দিন উপলক্ষে WNYC আয়োজিত সম্মাননায় আমি ছিলাম, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল মেয়রের অফিস থেকে। বাট ইউ স দিস, হোয়াট ইজ ইউর রিয়াকশন? এক নম্বর কথা, আই লাভড ইট। আমার মনে হয় না আমেরিকার ইতিহাসে, আমেরিকার রাজনীতিতে এই মুহূর্তে বা যে কোনো সময় এইরকম সহজগামী অ্যাক্সেসিবল পলিটিশিয়ান আমরা আগে কখনো পাই। এক। 2 নম্বর, পলিটিশিয়ানের একটা প্রধান শর্ত হচ্ছে যে আমরা তাকে আস্থা, হি গেইনস মাই ট্রাস্ট। ইয়া, এই লোকটির, এই দুজন লোকের ব্যবহার আমাকে এই মুহূর্তে মনে করছে যে I like them. He's like me. He's like my next door neighbor. আমার প্রতিবেশী তিনি, তাকে আমি পছন্দ করতে, তাকে আমি বিশ্বাস করতে পারি আমি। 2। আর 3 নম্বর, মামদানির প্রধান গুণ কি? তিনি এই সময়ের মানুষ, তিনি টিকটক জেনারেশন, এবং এই টেকনোলজিটাকে এবং মিডিয়ামটাকে তার চেয়ে ভালো কেউ বোঝে না, নট ইভেন ওবামা। ফলে আজকে 100 দিন পরে বা 120 দিন 15 দিন পরে মামদানির যে অ্যাপ্রুভাল রেটিং যদি দেখেন আপনি, তাতেই বুঝবেন আপনি তিনি ঠিক কোথায় আছে। খুব বেশি সাকসেসফুল হয়নি, কিন্তু তার না হওয়ার প্রধান কারণ ওয়াশিংটন, প্রধান কারণ বাজেট ক্রাঞ্চ। প্রায় $12 বিলিয়ন আমাদের ডেফিসিট আমরা ধরেছিলাম, কমে এসছে খানিকটা বটে। তার যত অ্যাম্বিশিয়াস প্ল্যান ছিল, প্ল্যান পূরণ করতে হলে যেই পরিমাণ অর্থ প্রয়োজন, সে অর্থ তার কাছে নেই। তারপরেও এই মুহূর্তে আজকে যে সর্বশেষ জরিপ, 48% আমেরিকান মনে করছে, 48% মনে করছে মামদানি যা করছে খুব ভালো করছে। 23% লোক মনে করছে, মাত্র 23% লোক মনে করছে, আই হোপ আই এম রাইট, যে না, 30% লোক বলছে রং। 48% বলছে নিউ ইয়র্ক ঠিক পথে চলছে, 30% বলছে ভুল, আর 23% বলছে আমরা ঠিক বলতে পারছি না। তার মানে রাফলি 45, মানে মেজরিটি অফ আমেরিকানস, নিউ ইয়র্কার্স মনে করছে আমাদের এই মেয়র সাহেব সঠিক পথে আছেন। এবং আমার বিশ্বাস যে তিনি পরিশ্রম করে যাচ্ছে। হি ইজ দ্য মোস্ট ভিজিবল মেয়র ইন আওয়ার হিস্ট্রি। তাকে আপনি প্রতিদিন দেখতে পাবেন, বাসে দেখবেন, তাকে ট্রামে দেখবেন, তাকে টিভির পর্দায় দেখবেন। ওকে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আরো একটু অনেকক্ষণ কথা বলতে পারতাম। আমার মেরাজ মোহাম্মদ, আপনার রিয়াকশনটা নেওয়া হলো না, কারণ আমরা আসলে সময় অনেকক্ষণ আগেই পার হয়ে চলে এসেছি। 10 মিনিট একটা দুঃখ প্রকাশ করব যে মামদানি যদি এই দেশে জন্ম নিত, এই দুঃখটাই খালি প্রকাশ করব। দেন হি কুড বি প্রেসিডেন্ট। ইয়া, ভেরি গুড অবজারভেশন, ভেরি গুড অবজারভেশন। মেরাজ মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। জানাবেন আপনাদের কমেন্ট, আমরা দেখি সেগুলো। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।